গুড মর্নিং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আমি পামেলা। আমার চ্যানেল গল্পের ডায়েরি বাই পামেলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকদিন ধরে আমি পড়ছি প্রখ্যাত লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের একটি রহস্য উপন্যাস কুয়াশার রং নীল। আজকে এর পরবর্তী অধ্যায় পড়ে শোনাবো। আমার গল্প পড়া যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, এছাড়া শেয়ার এবং কমেন্ট করে ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। তাছাড়া কর্নেলের এর আগে আমি যে সমস্ত গল্প উপন্যাস পড়েছি সেইগুলো প্লেলিস্টে আপডেট করাই আছে এবং প্লেলিস্টের লিঙ্ক এবং আমার চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা কাইন্ডলি সময় করে শুনবেন। তাছাড়া যারা এটি প্রথম শুনছেন তারা আগের এপিসোডগুলো শুনে নিয়ে তারপরে এটি শুনলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারা ধৈর্য ধরে গল্পটা পুরোটা শুনবেন, না হলে ভালো লাগবে না। তাহলে চলুন আর আপনাদের সময় নষ্ট করব না, আজকের পাঠ শুরু করছি। অধ্যায় 4। কর্নেলের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখি হালদার মশাই মনমরা হয়ে বসে রয়েছেন। কর্নেলের মুখে যে ঘটনা শুনলাম সেটা যেমন অদ্ভুত তেমনই সাংঘাতিক। ঘটনাটা এই রকম। তখন মধ্যরাত। শ্রীলেখা ব্যানার্জির অ্যালসেশিয়ান কুকুরটা রাত্রে ছাড়া থাকে। বদ্রীনাথের ঘরে সুরেন মোটরসাইকেলের ঘটনাটা নিয়ে উত্তেজিতভাবে কথা বলছিল। ঠিক সেই সময় কুকুরটা প্রচণ্ড গর্জন শুরু করেছিল। ওরা দুজনেই বেরিয়ে দেখে কুকুরটা পাঁচিলের ওপর ওঠার চেষ্টা করছে। ওখানে ঘন ঝোপঝাড় এবং একটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে। আলো কম। দুজনে দুটো লাঠি আর টর্চ নিয়ে দৌড়ে গেল। সেই মুহূর্তে একটা লোক পাঁচিল থেকে হুড়মুড় করে নিচে ঝোপে পড়ে গেল। সুরেন কুকুরটাকে আটকায় এবং টর্চের আলো ফেলে চমকে ওঠে। কিন্তু তখনও দুজনে জানতো না লোকটার পিঠে একটা ছুরি বিঁধে রয়েছে। সে যন্ত্রণা কাতর কণ্ঠস্বরে অতি কষ্টে বলে, ম্যাডাম কো বুলা, ম্যাডাম কো বুলা। শ্রীলেখা তখনও শুয়ে পড়েননি। দোতলার ব্যালকনি থেকে জানতে চান কি হয়েছে। পাঁচিলের কাছে গিয়ে তিনিও চমকে উঠলেন। হিপি টাইপের এক অ্যাংলো ইন্ডিয়ান যুবক ঝোপের ভেতর হাঁটু দুমড়ে বসে রয়েছে। সে জড়ানো গলায় বলে, টেক ইট, টেক ইট। তার হাতে ছিল একটা ঘড়ি, সেই নীল ডায়াল রোমার রিস্ট ওয়াচ। ঘড়িটা কম্পিত হাতে শ্রীলেখা তার হাত থেকে নেন। তারপরে যুবকটি উপুর হয়ে পড়ে যায়। তখন ওরা দেখতে পান তার পিঠে একটা ছুরি বিঁধে রয়েছে। শ্রীলেখা বুদ্ধিমতী। কিছুক্ষণ পরে তিনি পুলিশকে ফোন করেন এবং পুলিশের গাড়ি সঙ্গে সঙ্গেই চলে আসে। কিন্তু ঘড়িটার কথা তিনি পুলিশকে বলেননি। সুরেন ও বদ্রীনাথকে কিছু বলতে নিষেধ করেছিলেন। পুলিশ সুরেন বা বদ্রীকে জেরা করার পর আবিষ্কার করল যুবকটিকে ছুরি মারা হয়েছে বাইরে। ওদিকটায় একটা মোটর গ্যারেজ এবং পোড়ো একটা জায়গা রয়েছে। সেখান থেকে রক্তের ছাপ এগিয়ে এসেছে পাঁচিলের দিকে। পুলিশ বলেছে এই সেই রুটি ছিনতাইকারী পাগল। হালদার মশাই ওই দিকটা ঘোরাঘুরি করেছিলেন বটে, কিন্তু মোটর গ্যারেজের পাশে পোড়ো জায়গায় অন্ধকার ছিল। ওখানে কি ঘটছে গলির মোড় থেকে সেটা তার চোখে পড়ার কথাও নয়। তিনি প্রায় ঘণ্টাখানেক পরে তার মক্কেলের বাড়ির কাছে এসে টের পান বাড়িতে কিছু একটা ঘটেছে। ফলে পুলিশ তাকে জেরা করেছে। কিন্তু বুদ্ধিমতী শ্রীলেখা তার একজন আত্মীয় বলে তাকে পরিচয় দিয়েছিলেন। হালদার মশাই ওখান থেকে কর্নেলকে ফোন করেন। কর্নেল তখনই বেরিয়ে পড়েছিলেন। নোনা পুকুর ট্রাম ডিপোর কাছে একটা ট্যাক্সি পেয়ে যান। শ্রীলেখার বাড়িতে তখনও পুলিশ ছিল। রক্তাক্ত যুবকটিকে অ্যাম্বুলেন্স করে পাঠানো হয়েছিল হাসপাতালে।
ডাক্তার মৃত ঘোষণা করেছেন তাকে। কর্নেল শ্রীলেখাকে ডেকে নিয়ে দোতলায় যান। ঘড়িটা তার কাছে চেয়ে নিয়ে সেই ঘরে ঢুকে কম্পিউটারের সামনে বসেন। ঘড়ির পিছনে কয়েকটা সংখ্যা খোদাই করা ছিল। আতশ কাছে সেগুলো দেখে সাবধানে সংখ্যাগুলোর বোতাম টেপেন। আগের মতো একটা টাইপ করা কাগজ বেরিয়ে আসে। কাগজটা তিনি শ্রীলেখাকে পরে দেখাবেন বলেছেন। শ্রীলেখা ওই অবস্থায় তাকে অবশ্য পীড়াপিড়ি করেননি। তবে শ্রীলেখার অগোচরে দুটো কোডিফাইড ডেটাই কর্নেল কম্পিউটার থেকে মুছে নষ্ট করে দিয়েছিলেন। কর্নেলের ড্রয়িং রুমে ব্রেকফাস্ট খেতে খেতে ঘটনাটা আমি শুনলাম। কালকের মতো আজও কর্নেল সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়েছিলেন। হালদার মশাইয়ের খুব ধকল গেছে, তবু পুলিশ জীবনের ট্রেনিং এখনও তার কাজে লাগে। আসার পথে ব্রেকফাস্ট করেছেন। ষষ্ঠী এবার কফি আনলে বেশি দুধ মেশানো ওর নির্দিষ্ট পেয়ালাটা তুলে নিয়ে চুমুক দিলেন। আপন মনে শুধু বললেন, ওহ, ভেরি স্যাড। আমি বললাম, আচ্ছা কর্নেল, দুটো প্রশ্ন কিন্তু আমার মাথায় আসছে। কর্নেল গলার ভেতর বললেন, হ্যাঁ বলো। দেখুন কর্নেল, এক হলো যে যুবকটি ম্যান ক্যানট লিভ বাই ব্রেড অ্যালোন ইত্যাদি আওড়াতো, তার মানে সে ওই কম্পিউটারের 5 লেটার্স কিওয়ার্ড ব্রেড কথাটা কিন্তু জানতো, কিন্তু কেমন করে ও জানতে পেরেছিল? আর দুই হলো, করেয়া থানায় তাকে পুলিশ সার্চ করে কোনো রোমার ঘড়ি কিন্তু পায়নি। তাহলে ঘড়িটা তখন সে কোথায় রেখেছিল? যে যুবক মোটর সাইকেলে চেপে ঘুরে বেড়াতো তার একটা নির্দিষ্ট ডেরা থাকতে বাধ্য। কর্নেল বলছিলেন, দেখো জয়ন্ত, আমার মনে হয় ঘড়িটা ওই লোকটা সেই ডেরাতেই কিন্তু লুকিয়ে রাখতো। না, অবশ্য এখনও এর প্রমাণ আমি পাইনি, কিন্তু তোমার প্রথম প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর এছাড়া কিন্তু কিছু আর হতে পারে না। আর হ্যাঁ, ব্রেড, এ কথাটা সে অবশ্য জানতো। মিসেস ব্যানার্জিকে তার উড়োফোনের উদ্দেশ্য বেশ স্পষ্ট। তার দিক থেকে একটা আগ্রহ সে আশা করেছিল, কিন্তু আমরা জানি উনি তার উড়োফোন শুনে একটু আগ্রহ দেখাতে চাননি, তৎক্ষণাৎ ফোন নামিয়ে রাখতেন। কেন এমন করতেন সেটাও স্পষ্ট। কেউ তাকে উত্ত্যক্ত করছে উনি ভাবতেন। কোনো যুবতীর পক্ষে এটা কি একটা স্বাভাবিক প্রতিক্রিয়া নয়? আজকাল টেলিফোনে মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনা তো প্রায় খবরের কাগজে বেরোয়। হালদার মশাই বললেন, আমার ক্লায়েন্টের কেউ ঘড়ির জন্যে থ্রেটেন না করলে উনি আমার লগে তো যোগাযোগ করতেন না, তাই না কর্নেল স্যার? হ্যাঁ, সেটা ঠিক। তবে ব্রেড শব্দের রহস্য যুবকটা জানতো। জয়ন্ত যুক্তিযুক্ত প্রশ্ন তুলেছে যে কিভাবে জেনেছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য এ প্রশ্নের উত্তর অন্তত তার মুখ থেকে এখন তো আর পাওয়া যাবে না, বিকজ হি ইজ ডেড। কর্নেল একটু চুপ করে থাকার পর ফের বললেন, মিসেস ব্যানার্জিকে সে চিঠি লিখে বা কোনো কথা কেন জানায়নি, এটাও কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার। আমি বললাম, কর্নেল, তার আচরণ কিন্তু বেশ অদ্ভুত। সরাসরি ওর সঙ্গে তো দেখাও করতে পারতো। না, সাহস পাইনি জয়ন্ত। শ্রীলেখার অফিস এবং বাড়িতে তার প্রতিপক্ষ সারাক্ষণ নজর রেখেছিল, এটা স্পষ্ট। গত রাতে মরিয়া হয়ে শ্রীলেখার সঙ্গে দেখা করতে যায় সে, তাই তাকে মারা পড়তে হয়েছে। কিন্তু আশ্চর্য ব্যাপার দেখো, ঘড়িটা সে শ্রীলেখাকে শেষ পর্যন্ত ফেরত দিতে পেরেছে। তার যেন একান্ত একটা উদ্দেশ্য ছিল যে ঘটনার পর জয়দীপ ব্যানার্জির হাত থেকে ছিনিয়ে নেওয়া ঘড়িটা তার স্ত্রীকে সে ফেরত দেবে, তাই না? বুঝলাম প্রাজ্ঞ রহস্যভেদী তার থিওরি সাজিয়ে ফেলেছেন এবং তাতে কোনো দুর্বল পয়েন্ট রয়েছে কিনা বুঝতে চাইছেন। হালদার মশাই অবশ্য সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হ। আমি বললাম, জয়দীপকে সে জগিংয়ের সময় উত্ত্যক্ত করতো এটা কিন্তু শ্রীলেখা বলেছিলেন। তো দুর্ঘটনার আগের মুহূর্তে তাকে জয়দীপের পিছনে দৌড়াতেও দেখা গেছে। জনৈক ঠিকা শ্রমিক, কি যেন নাম, হ্যাঁ হ্যাঁ, বাবুয়া। বাবুয়ার স্টেটমেন্ট অনুসারে হেস্টিংস থানার ট্রাফিক সার্জেন্ট আপনাকে কথা বলেছেন কর্নেল।
কিন্তু কর্নেল, সে কি জানতো যে জয়দীপের হাতের ঘড়িটা সে ছিনিয়ে না নিলে অন্য কেউ ওটা ছিনিয়ে নেবে, এবং ছিনিয়ে নেওয়ার জন্যে অন্য কেউ সেখানে উপস্থিত ছিল? কর্নেল বললেন, জয়ন্ত, তুমি বুদ্ধিমানের মতোই প্রশ্নটা তুলেছ, ব্যাপারটা হয়তো তাই। তাহলে তাকে সৎ এবং বিবেকবান বলতে হয় কি কর্নেল? সো ইট অ্যাপিয়ার্স। আপাত দৃষ্টে তার আচরণ থেকে এরকম ধারণা অবশ্য করা চলে, কিন্তু যতক্ষণ না তার পুরো পরিচয় জানা যাচ্ছে ততক্ষণ তাকে ফুল মার্ক কিন্তু আমি দিতে পারছি না। আমাদের সামনে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সে জয়দীপের কম্পিউটারে ফিট করা কোডিফাইড ডেটা সম্পর্কে অবহিত ছিল, বাট হাউ? বলে কর্নেল হালদার মশাইয়ের দিকে তাকিয়ে আবার বললেন, হালদার মশাই, পুলিশ অফিসিয়াল প্রসেসে কাজ করে, পুলিশকে থ্রু প্রপার চ্যানেলে এগোতে হয়, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি একবার বলেছিলেন, আমার মনে পড়ছে, যে মোটর ভেহিকেলস ডিপার্টমেন্টে আপনার কেউ নাকি জানাশোনার লোক রয়েছে। হালদার মশাই ঝটপট বললেন, হ্যাঁ হ্যাঁ, আসে, আমার এক ভাগনা আছে। আপনি মোটর সাইকেলটার মালিকের নাম ঠিকানা জোগাড় করতে পারবেন? হালদার মশাই ঘড়ি দেখে নিয়ে যথারীতি যাই গিয়া বলে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা কর্নেল, বডি শনাক্ত হয়েছে কিনা সেটা তো খবর নেওয়া উচিত, তা আপনি নিয়েছেন? কর্নেল বললেন, না, এখনো পর্যন্ত কোনো খবর পাইনি জয়ন্ত। পুলিশের অনেক ইনফর্মার রয়েছে, দেখা যাক কি হয়। ওর পকেটে নিশ্চয়ই কোনো কাগজপত্র রয়েছে? না, কিছুই পাওয়া যায়নি। আর মোটরসাইকেলের ডকুমেন্টস, ড্রাইভিং লাইসেন্স, পলিউশন সার্টিফিকেট, এই সমস্ত? নাথিং জয়ন্ত, নাথিং। অদ্ভুত তো। আচ্ছা কর্নেল, গত পরশু করেয়া থানায় ওকে সার্চ করেছিল পুলিশ, তো তখন কোনো কাগজপত্র পাওয়া যায়নি? না, শুধু হিপ পকেটে নগদ 100 টাকা, ডান পকেটের একটা সিগারেট প্যাকেট, আর বাঁ পকেটে ছিল একটা রুমাল। ডান পকেটে কিছু খুচরো পয়সা ছিল, আর একটা লাইটার ছিল। সিটিজেন রিস্ট ওয়াচ ছিল? দ্যাটস অল জয়ন্ত। আচ্ছা, গত রাতে সেই রিস্ট ওয়াচটা ছিল না? না। আর মোটর সাইকেলটা সার্চ করা হয়েছে? কর্নেল হেসে বললেন, না, পার্স বাই পার্স অবশ্য খোলা হয়নি। তার মানে তো কর্নেল, কিছুই পাওয়া যায়নি। অদ্ভুত তো, সত্যি অদ্ভুত ব্যাপারটা। আপনি ওকে যতই ধুরন্ধর বা শেয়ানা বলুন না কেন, আমার এবার মনে হচ্ছে সত্যি ওর মাথায় কিন্তু গন্ডগোল ছিল। ওই যে একটা কথা আছে না, শেয়ানা পাগল। কর্নেল ঘড়ি দেখলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, না জয়ন্ত, চলো বেরোনো যাক। শ্রীলেখা আমার জন্য অপেক্ষা করছেন, আজ উনি অফিসে যাবেন না। নিচে গিয়ে গাড়িতে উঠে বললাম, জয়দীপের দ্বিতীয় ডেটা সম্পর্কে আমার বেশ জানতে আগ্রহ হচ্ছে, তো কথায় কথায় ওটা ভুলে গিয়েছিলাম, তো সঙ্গে কাগজটা আপনি থাকলে দিন না, আমি একটু চোখটা বুলিয়ে নিই। বলে আমি গাড়ি চালাতে শুরু করলাম। কর্নেল চোখ কটমটিয়ে বললেন, আমার মাথা খারাপ যে ওটা সঙ্গে নিয়ে আমি ঘুরবো? হ্যাঁ, তুমি কি সেটাই ভাবছো নাকি? তাছাড়া তুমি গাড়ি ড্রাইভ করার সময় ওটা পড়বে এবং নির্ঘাত অ্যাক্সিডেন্ট বাধাবে। না বাবা। বলেন কি কর্নেল, ওতে কোনো সাংঘাতিক রোমাঞ্চকর তথ্য আছে বুঝি? দেখো জয়ন্ত, থাক বা না থাক, ড্রাইভিংয়ের সময় অন্যমনস্কতা হচ্ছে প্রচণ্ড বিপজ্জনক, বুঝলে? পার্ক স্ট্রিটের মোড়ে পৌঁছে কর্নেল বললেন, এক কাজ করো জয়ন্ত, জেসি রোড ধরে সোজা চলো, তারপর ওই বাঁদিকে সার্কাস এভিনিউতে তুমি ঢুকে যাবে। একটা সাদা মারুতি সম্ভবত আমাদের ফলো করছে। না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ব্যাক ভিউ মিররে আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি ব্যাক ভিউ মিররের পিছনে কোনো গাড়ি দেখতে পেলাম না। আমি বললাম, কর্নেল, গাড়িটা কোথায়? আপনি যে বলছেন গাড়ি দেখতে পাচ্ছেন। আরে ওই তো পিছনে বাঁদিকে দেখো, একটা বড় ট্রাক ওকে এগোতে দিচ্ছে না। এক কাজ করো জয়ন্ত, থিয়েটার রোডের পরে বাঁদিকের গলিতে ঢুকে পড়ো। একটু লুকোচুরি খেলা যাক, কি বলো? ভয় যে পাইনি সেটা নয়, এই ভিড়ে আমার গাড়ির টায়ারে গুলি ছুঁড়ে ফাঁসানো খুবই সহজ। তারপর
পিছনের ট্রাক এসে আমার গাড়ির ওপর পড়লেই আমি গেছি, কিন্তু পিছনের বিশাল ট্রাকের ড্রাইভার কোনো গাড়িকে পাশ কাটাতে দিচ্ছে না। দ্বিমুখী রাস্তার মাঝে বরাবর ছোট ছোট আইল্যান্ড এবং উল্টো দিক থেকে আসা গাড়ির ঝাঁকও প্রচণ্ড ঘন। থিয়েটার রোডের মোড়ে আমাকে থামতে হলো। কর্নেল বাদিকের উইন্ডো দিয়ে মুখ বাড়িয়ে দেখে বললেন, সাদা মারুতিটা বাদিকের গলিতে ঢুকে গেল। তুমি এক কাজ করো জয়ন্ত, বরং সিধে চলো, কারণ যে গলিতে ওইটা গাড়িটা ঢুকলো সেটা কিন্তু বেজায় পেঁচালো গলি। আমি শিওর এই এলাকা ওর অজানা। ওই গলিটা দুধারে মোটর গ্যারেজ, পুরনো পার্টসের ঘিঞ্জি দোকান, তাছাড়া শেষ পর্যন্ত যেখানে বেরোনোর রাস্তা তুমি পাবে সেখানেও আবার একটা গলি রয়েছে। আচ্ছা কর্নেল, আপনার কেন মনে হচ্ছে যে ওই গাড়িটা আমাদের ফলো করছিল? জয়ন্ত, আজ সকালে আমি জানলা থেকে লক্ষ্য করেছি গাড়িটা আমার অ্যাপার্টমেন্টের নিচে উল্টো দিকে একটা গলির মোড়ে দাঁড়িয়ে রয়েছে। বেরোনোর সময়ও তাকে আমি দেখলাম, তারপর ঠিক আমাদের পিছু নিল। তো নেমে গিয়ে আপনি চার্জ করলেন না কেন? আপনার তো চার্জ করা উচিত ছিল, আপনার সঙ্গে লাইসেন্সড আর্মস রয়েছে। কর্নেল প্রায় অট্টহাসি হেসে বললেন, কি যে বলছো তুমি ডার্লিং, হ্যাঁ? রাস্তাঘাটে তুমি ফিল্মের নকল করতে বলছো? এই বয়সে নাচন কদম ঢিসুম ঢিসুম আমার সাজে না, বুঝলে? অবশ্য তোমার সাজে, একজন হিরোইনও অবশ্য এক্ষেত্রে রয়েছে, কি বলো? থিয়েটার রোডের মোড় পেরিয়ে গিয়ে বললাম, কিন্তু কর্নেল, গাড়িটার নাম্বার কিন্তু আপনার নেওয়া উচিত ছিল। আপনি নিয়েছেন? না জয়ন্ত, এ সমস্ত গাড়িতে ভুয়ো নেম প্লেট লাগানো থাকে, আমাদের ফলো করে ওর কি লাভ বলো? তো আপনার টাক ফুটো করবে বলছিল হালদার মশাইকে, তবে? কর্নেল প্লিজ, আপনি কিন্তু ব্যাপারটাকে হালকাভাবে নেবেন না। কর্নেল এতক্ষণে গম্ভীর হলেন, বললেন, না, আর টাক ফুটো করবে না, কারণ তাহলে জয়দীপ ব্যানার্জির গোপন তথ্য হাতানোর আশায় তার ছাই পড়বে। এখন ওর কাজ হলো শুধু আমাকে ফলো করা। সার্কাস এভিনিউতে কিছুটা যাওয়ার পর কর্নেলের নির্দেশে ডান দিকের একটা গলি রাস্তায় আমি ঢুকলাম। এবার চিনতে পারলাম বাড়িটা। আমি গাড়ির হর্ন বাজালাম। বদ্রীনাথ এসে গাড়ির গেট খুলে দিল। পোর্টিকো তলায় গাড়ি রেখে দুজনে বেরোলাম। সুরেন দাঁড়িয়েছিল, সেলাম দিয়ে উপরে নিয়ে গেল। গত সন্ধ্যায় যে ঘরে আমরা বসেছিলাম সুরেন সেই ঘরে আমাদের ঢোকালো। একটু অবাক হয়ে বললাম, কর্নেল, ঘরটা আপনি লক করে রাখতে বলেছিলেন না? কর্নেল চাপা স্বরে বললেন, জয়ন্ত, আজ সকালে ফোন করে আমি বলেছি আর লক করে রাখার কোনো দরকার নেই। কর্নেলের চোখে কৌতুক ঝিলিক দিল। আমি দ্রুত বললাম, তার মানে আপনি চাইছেন যে এ ঘরে চোর এসে হানা দিক? ইজ ইট আ ট্র্যাপ বস? উনি ইশারায় আমাকে চুপ করতে বললেন। শ্রীলেখা এলেন প্রায় 5 মিনিট পরে। চেহারায় চঞ্চল বিভ্রান্ত ভাব। তিনি বললেন, আপনাদের বসিয়ে রাখার জন্য আমি খুব দুঃখিত। আমার পিএ সুদেষ্ণা আজ আসেনি। মর্নিংয়ে অনেক জরুরি কাজ থাকে কর্নেল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ফোনেও তো এটা জানাতে পারতো। অগত্যা আমি রিং করলাম, কেউ ফোনই তো ধরল না। দিস ইজ সামথিং অড। আচ্ছা, সুদেষ্ণার পুরো নামটা কি? সুদেষ্ণা দত্ত। আমার অবাক লাগছে, গত রাতে ওকে রিং করে আজ 6:30টার মধ্যে আমি ওকে আসতে বলেছিলাম। এও বললাম যে একটা মিসহ্যাপ হয়েছে, অফিসে আমি যাব না। কিন্তু শ্রীলেখা বিরক্ত মুখে বললেন, সুদেষ্ণা এমন কখনো করে না। আসলে কি বলবো কিছুই বুঝতে পারছি না। বর্ষার সময় প্রচণ্ড বৃষ্টি, রাস্তায় জল, রাফ ওয়েদার, তবু সেও এসেছে স্যার। কিন্তু আজ যে কি হলো আমি তো বুঝতেই পারছি না। আমি বললাম, রিং হচ্ছে কেউ ধরছে না, তার মানে তো সুদেষ্ণা হয়তো বেরিয়েছিল এখানে আসার জন্যে। তা পথে কোনো ওনার বিপদ হয়নি তো? শ্রীলেখা চমকে উঠে বললেন, কিন্তু ওর বিপদ কি করে হবে, মানে কেন হবে? কর্নেল আবার বললেন, সুদেষ্ণা কতদিন আপনার পিএর পোস্টে রয়েছে?
এই ধরুন মাস দুয়েক। তার আগে অফিসে সে স্টেনো টাইপিস্ট ছিল। জয় আমার কাজে সাহায্যের জন্যে সুদেষ্ণাকে দিয়েছিল। শি ইজ ভেরি সিনসিয়ার, অনেস্ট অ্যান্ড রিলায়েবল। বিবাহিতা? না, ও তো নামের আগে মিস লেখে, তবে ও ফ্লুয়েন্টলি ইংলিশ বলে। তা কোথায় থাকে? ওই গোবরা এরিয়া, ন্যাশনাল মেডিকেল কলেজের ওই দিকে। আমি ঠিক চিনি না। আপনি এক কাজ করুন তো, একবার একটু রিং করে দেখুন তো। শ্রীলেখা টেলিফোন তুলে ডায়াল করলেন। তারপরে বললেন, না, এ তো রিং হয়ে যাচ্ছে আগের মতন, আপনি দেখুন। শ্রীলেখা কর্নেলের হাতে টেলিফোন দিলেন। কর্নেল একটু পরে ফোন রেখে বললেন, অবশ্য কলকাতা টেলিফোন হঠাৎ হঠাৎ অচল হয়ে যায়। রিং তো ঠিকই হয়, কিন্তু আসলে লাইনটাই মনে হচ্ছে খারাপ। তা সুদেষ্ণার বয়স কত? আই মিন, আপনার চেয়ে নিশ্চয়ই কম। শি ইজ ভেরি ইয়াং। অফিসিয়ালি রেকর্ডে ঠিক কত বয়স লেখা আছে আমি অবশ্য সেটা বলতে পারবো না। আমি জেনে নিয়ে বলতে পারি। আপনি ঠিকানাটা জানেন? না, অফিস রেকর্ড থেকে ফোন করে আমি জেনে নিতে পারি। কিন্তু আপনি কি ভাবছেন যে ওর কোনো সত্যি বিপদ হয়েছে? এই সময় মালতী তেমনই গম্ভীর মুখে ট্রেতে কফির পট সাজিয়ে স্ন্যাক্স ইত্যাদি নিয়ে ভেতরে ঢুকলো এবং নিঃশব্দে বেরিয়েও গেল। শ্রীলেখা তার কোম্পানির অফিসে টেলিফোন করছিলেন। একটু পরে বললেন, কে, শেখর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, সুদেষ্ণা কিন্তু এখনো আসেনি তো। ওর বাড়ির ঠিকানাটা তুমি জানো? একটু প্লিজ দেখো তো। হ্যাঁ হ্যাঁ, কম্পিউটারাইজড করা আছে। দিস ইজ ভেরি আর্জেন্ট। হ্যাঁ, আমি ধরে আছি, প্লিজ একটু দেখো। কিছুক্ষণ পর একটা স্লিপে ঠিকানা লিখে শ্রীলেখা কর্নেলকে দিলেন। ফের বললেন, আচ্ছা স্যার, আপনি কি সত্যি ভাবছেন যে সুদেষ্ণার কিছু একটা হয়েছে? কর্নেল মাথা নেড়ে বললেন, না, জয়ন্তর ভাবনা চিন্তার সঙ্গে আমার ভাবনা চিন্তা খুব কদাচিৎ মেলে। বাই দি বাই, এর আগে কখনো দরকার হলে আপনি সুদেষ্ণাকে কি রিং করেছেন? হ্যাঁ, করেছি স্যার। তো প্রতিবারই সুদেষ্ণা ফোন ধরেছে নাকি অন্য কেউ ফোন ধরতো? কখনো কখনো অন্য কেউ ধরেছে, সে সুদেষ্ণাকে ডেকে দিয়েছে। মেল অর ফিমেল? মেল। সুদেষ্ণাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তো বলেছিল যে ওর এক রিলেটিভ। শ্রীলেখা ভুরু কুঁচকে কিছু একটা স্মরণ করার চেষ্টা করলেন, তারপর বললেন, "উম, সুদেষ্ণা বলেছিল সে বাই চান্স বাইরে গেলে যে টেলিফোন ধরবে তাকে যেন আমি মেসেজটা দিই, তাহলে সুদেষ্ণা ফেরার পর আমাকে রিং ব্যাক করবে। আমার ধারণা শি ইজ লিভিং উইথ আ বয়ফ্রেন্ড, তবে ওর ব্যক্তিগত কোনো ব্যাপারে আমি কখনো কোনো ইন্টারেস্ট দেখাইনি। জাস্ট ওর কথার সূত্রে আমার একটা প্রশ্ন মাত্র।" তা সুদেষ্ণা তার নাম বলেছিল? নাম? শ্রীলেখা কর্নেলের দিকে তাকালেন। চশমার ভেতর থেকে তার দৃষ্টিটা তীক্ষ্ণ দেখালো। আবার বললেন, কর্নেল সরকার, ডু ইউ ফিল এনিথিং রং উইথ মাই পিএ? কর্নেল কফির পেয়ালা নামিয়ে রেখে বললেন, নো, আই এম নট শিওর মিসেস ব্যানার্জি। আমার এই বদভ্যাস আপনি বলতে পারেন। আমি যা কিছু জানতে চাই তা যথাসাধ্য পুরোটা জেনে নিতে চেষ্টা করি। শ্রীলেখা একটু চুপ করে থাকার পর বললেন, আহ, মনে পড়ছে সুদেষ্ণা এক্স্যাক্টলি যেটা বলেছিল, বাই চান্স আমি বাইরে গেলে ববকে রিং করে মেসেজটা দেবেন। হ্যাঁ, এটাই ও বলেছিল। বব? হ্যাঁ, সুদেষ্ণার ওই আত্মীয় ডাক নাম। দ্যাট ওয়াজ মাই ইমপ্রেশন। তবে ঠিক এই নামটা শুনেও আমার মনে হয়েছিল যে বব ইজ হার বয়ফ্রেন্ড অ্যান্ড দে আর লিভিং টুগেদার। কর্নেল চুরুট বের করেই আবার পকেটে ঢোকালেন। নো স্মোকিং লেখা রয়েছে একটা বোর্ডে, সেটা গতকাল সন্ধ্যায় উনি দেখেছিলেন। সেন্সিটিভ পার্সোনাল কম্পিউটারের পক্ষে ধোঁয়াটা বেশ ক্ষতিকারক। কর্নেল আবার বললেন, আচ্ছা, বব বাংলায় না ইংরেজিতে কথা বলতো? ইংলিশে কথা বলতো। সুদেষ্ণাও বাংলা খুব কমই বলে। ববের ইংলিশ উচ্চারণ সম্পর্কে আপনার কি ধারণা? পারফেক্ট প্রোনাউন্সিয়েশন। আমার সন্দেহ হয়েছিল যে ও বাঙালি কিনা। আই সি। কর্নেল একটু হেসে তারপরে উঠে দাঁড়ালেন, বললেন,
আসলে আমার চুরুটের নেশা পেয়েছে। তাছাড়া এখন আমি সত্যি আপনার বিয়ে বিষয়ে খুব আগ্রহী। বাট শি ইজ রিলায়েবল অ্যান্ড সিনসিয়ার, কর্নেল সরকার। আচ্ছা, এমন কি হতে পারে না যে সুদেষ্ণা তার সো কল্ড বয়ফ্রেন্ড ববের সঙ্গে কোথাও একটা যেতে বাধ্য হয়েছে? মেবি হি ইনসিস্টেড হার টু অ্যাকম্পানি হিম। ক্রিসমাস ইভে এটা তো খুব একটা স্বাভাবিক ব্যাপার। কর্নেল আস্তে আস্তে বললেন, আচ্ছা মিসেস ব্যানার্জি, সুদেষ্ণা দত্ত কি খ্রিস্টিয়ান? হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে? কথাটা গোড়ার দিকে জানলে আমি অন্তত 2 স্টেপ এগিয়ে যেতে পারতাম মিসেস ব্যানার্জি। না, আপনি তো জিজ্ঞাসা করেননি, আমি করলে বলতাম। আসলে অনেক সময় আমরা জানি না যে আমরা কি জানি। বলে কর্নেল বেরিয়ে গেলেন ঘর থেকে। ওকে অনুসরণ করলাম। শ্রীলেখা আমাদের পিছন পিছন আসছিলেন। সিঁড়িতে নামার সময় আর্ত কণ্ঠস্বরে বললেন, কর্নেল সরকার, আপনি জয়ের ব্যক্তিগত কাগজ খুঁজে দেখতে বলেছিলেন। আমি এক অদ্ভুত চিঠি খুঁজে পেয়েছি, অনিশ রায়ের একটা লেখা চিঠি। আপনি চিঠিটা একটু দেখে যান। কর্নেল ঘুরে দাঁড়ালেন, তারপর বললেন, মিসেস ব্যানার্জি, এখন আমার প্রতিটা মুহূর্ত খুব মূল্যবান। আপনি এক কাজ করুন, অফিসে চলে যান, চিঠিটা আপনি নিয়ে যাবেন। আমি যথাসময় পৌঁছাবো। হ্যাঁ, আপনার অফিসে থাকা কিন্তু খুব জরুরি। প্লিজ মিসেস ব্যানার্জি, শীঘ্রই আপনি অফিসে যান। আমার অনুরোধ, কারণ আমার সন্দেহ আপনার অ্যাবসেন্সে এমন কিছু ক্ষতি হতে পারে দ্যাট মে স্ম্যাশ ইউর কোম্পানি। কর্নেল কথাগুলো বলে হন্তদন্ত হয়ে নেমে গেলেন। পোর্টিকোতে পৌঁছে বললেন, কুইক জয়ন্ত, আমরা এবার ন্যাশনাল মেডিকেল কলেজের দিকে যাব। বরাবর দেখে আসছি কলকাতার নারী নক্ষত্র সম্পর্কে কর্নেলের খুব ভালো জ্ঞান রয়েছে। সারা পথ ওকে প্রশ্নে প্রশ্নে আমি জেরবার করছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কর্নেলের এত উত্তেজনার কারণ কি। কিন্তু মাঝে মাঝে পথ নির্দেশ করা ছাড়া আমার আর কোনো প্রশ্নের উনি উত্তর দিচ্ছিলেন না। যেতে যেতে কখনো ঝকঝকে নতুন দোতলা তিনতলা ইটের বাড়ি চোখে পড়ছিল। অবশেষে কর্নেলের নির্দেশে একখানে থামতে হলো। বাদিকে একটা নতুন 4তলা ফ্ল্যাট বাড়ি, নিচের তলায় সারবন্দি দোকান পাট, ডান দিকে সংকীর্ণ একটা প্যাসেজ এবং তার পাশে টানা নিচু পাঁচিল। গাড়ি লক করে রেখে কর্নেলকে অনুসরণ করলাম। সেই প্যাসেজ দিয়ে কিছুটা এগিয়ে বাঁদিকে ওপরে ওঠার সিঁড়ি চোখে পড়ল। সিঁড়িতে ওঠার সময় প্রতিটা ফ্ল্যাটের নেম প্লেটে যে সমস্ত নাম আমি দেখলাম, তা থেকে অনুমান করা যায় এটা একটা কসমোপলিটন বাড়ি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষজন এর বাসিন্দা। তেতলায় একটা ফ্ল্যাটের দরজায় নেম প্লেটে লেখা রয়েছে মিস এস দত্ত। কর্নেল বললেন, দরজায় তো তালা আটকানো দেখছি। মিসেস ব্যানার্জির অনুমানই ঠিক ছিল, তবু নিশ্চিত হওয়ার একবার দরকার ছিল। ঠিক এই সময় 4তলা থেকে একজন ভদ্রলোক নেমে আসছিলেন। আমাদের দেখে একটু থমকে দাঁড়ালেন। তারপর পাশ কাটিয়ে তিনি নামতে যাচ্ছিলেন। কর্নেল বললেন, এক্সকিউজ মি, আমরা মিস দত্তের কাছে এসেছিলাম, আপনি নিশ্চয়ই ওকে চেনেন। ভদ্রলোক পাশের একটা ফ্ল্যাট দেখিয়ে হিন্দিতে বললেন, গোমস সাহেবকে জিজ্ঞাসা করুন, মিস দত্তের খবর উনিই বলতে পারবেন। ভদ্রলোক নেমে গেলেন। কর্নেল পাশের ফ্ল্যাটের ডোরবেলের সুইচ টিপে ধরলেন। নেম প্লেটে লেখা রয়েছে মিস্টার পি গোমস, প্রেসিডেন্ট, ইস্টার্ন সুবারবান খ্রিস্টিয়ান কালচারাল সোসাইটি। একটু পরে দরজা খুলে গেল। একটা লম্বাটে এবং জরাগ্রস্ত মুখ দেখা গেল। মাথার চুল পাকা এবং টাক রয়েছে। দরজার ওপাশে মোটা চেন আটকানো। বললেন, ইয়েস মিস্টার গোমস। কর্নেল অমায়িক স্বরে বললেন, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মিস দত্তা। হু আর ইউ স্যার? কর্নেল তার নেম কার্ড দিলেন, তারপর ইংরেজিতে বললেন,
ব্যাপারটা খুব জরুরি মিস্টার গোমস। আপনি স্থানীয় খ্রিশ্চান সোসাইটির প্রেসিডেন্ট, তাই আপনার সঙ্গে কথা বলাটা আমার খুব দরকার। আপনি রিটায়ার্ড মিলিটারি অফিসার? হ্যাঁ, তবে আমি সরকারি কোনো কাজে আসিনি। আপনার সময় আমি বেশি নেব না। একটু ইতস্তত করার পর গোমস আমাদের ভেতরে ঢোকালেন এবং বললেন, আপনারা বসুন, বলুন কি করতে পারি আপনাদের জন্যে। কর্নেল বললেন, আচ্ছা মিস্টার গোমস, মিস দত্তকে তো আপনি চেনেন, তার আত্মীয় ববকেও আপনি নিশ্চয়ই চেনেন তো? গোমস একটু চমকে উঠে বললেন, বব? বব একটা বাজে ছেলে। আমি সুশানকে অনেক সতর্ক করে দিয়েছিলাম, কিন্তু সুশান আমার পরামর্শ কানে নেয়নি। সুশানকে? কে? আপনি যার সম্পর্কে কথা বলতে চাইলেন, সুসান দত্তা। কিন্তু আমি তো জানি ওর নাম সুদেষ্ণা দত্ত। হতে পারে, ও বাঙালি মেয়ে সেটা জানি, তবে ও আমার কাছে সুশান বলে পরিচয় দিয়েছিল। আমাকে আঙ্কেল বলে ডাকে। যাই হোক, নামে কিছু আসে যায় না। সুশান কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করে। আজ ভোরে বেরিয়েছে, বলে গেছে বব গত রাতে বাড়ি ফেরেনি। আমি যেন ওর ফ্ল্যাটের দিকে লক্ষ্য রাখি, ফিরলেই যেন তাকে বলি এই নাম্বারে রিং করতে। আপনি কি দেখতে চান নাম্বারটা? বলে গোমস টেবিলে পেপারওয়েট চাপা দেওয়া একটা কাগজ তুললেন। কর্নেল নাম্বারটা দেখে বললেন, হুম, মিস দত্তের অফিসের ফোন নাম্বার। তাহলে আপনি সুশানের পরিচিত? আচ্ছা মিস্টার গোমস, বব আপনার কতটা পরিচিত? না মশাই, ওকে আমি পছন্দ করি না। ওই সুশান ওকে জুটিয়েছিল। আমি জানি বব সুশানের বয়ফ্রেন্ড। কর্নেল হেসে বললেন, ববের চেহারা দেখে তো বোঝা যায় যে ও ইউরেশিয়ান। তো অ্যাংলো ইন্ডিয়ান কথাটা অনেকে পছন্দ করেন না, তবে ববকে দেখলে হিপি বলে মনে হয়, তাই না? ঠিক বলেছেন। আচ্ছা এবার বলুন তো, সুশান সম্পর্কে কি কথা আপনি বলতে এসেছেন আমাকে? আচ্ছা, এই বাড়িতে সুশান কবে এসেছে? গত বছর। আর বব? ওই মাস তিনেক আগে। আচ্ছা, এই ফ্ল্যাটগুলো কি ওনারশিপ ফ্ল্যাট নাকি রেন্টেড ফ্ল্যাট? ওনারশিপ। সুশানের ফ্ল্যাটের আগে এক বাঙালি হিন্দু ভদ্রলোক কিনেছিলেন, তার কাছে সুশান কিনেছে। গোমস বিকৃত মুখে বললেন, কি বলবো, এলাকাটা একদম ভালো না। এখানে ভদ্রলোকদের বাস করা খুব কঠিন, কিন্তু কি করব বলুন। আমি খিদিরপুর ডকে কাজ করতাম, অবসর নেওয়ার পর। কর্নেল গোমসের কথার ওপরে বললেন, হ্যাঁ আমি বুঝেছি। আচ্ছা মিস্টার গোমস, ববের কি একটা মোটরসাইকেল ছিল বলে আপনি কি জানেন? গোমস হেসে বললেন, মোটরসাইকেল? চাল চুলোহীন একটা বাউন্ডুলে। হ্যাঁ, আমি অবশ্য ইদানিং মোটরসাইকেলে ওকে চাপতে দেখেছি। সুশান ওকে কিনে দেয়নি, এটা আমি নিশ্চিত জানি। নিচের তলায় একটা ট্রান্সপোর্ট কোম্পানি রয়েছে, আপনি ওদের কাছে খবর নিন, ববকে ওরা চেনে। কর্নেল চট করে উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা ধন্যবাদ, আসছি আমরা। গোমস হতবাক হয়ে বসে রইলেন। এমন নাটকীয় প্রবেশ এবং প্রস্থান বৃদ্ধ ভদ্রলোককে বেশ অবাক করেছিল। নিচের রাস্তায় এসে কর্নেল বললেন, জয়ন্ত, তুমি গাড়িতে একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। আপনি সেই ট্রান্সপোর্ট কোম্পানিতে যাচ্ছেন তো? হ্যাঁ তাই। বলে কর্নেল রাস্তার ভিড়ের মধ্যে উধাও হলেন। কোথাও হয়তো যানজট বেঁধেছে। এখন রাস্তায় ঠেলা, রিকশো, টেম্পো, ট্রাক আর মানুষজনের অচল ঠাসাঠাসি অবস্থা। আমার গাড়িকে পিছন থেকে শাসাচ্ছে কারা? ফুটপাথ নেই, অগত্যা একটা পাঁচিলের পাশে গাড়ি সরিয়ে নিয়ে গেলাম। এবার আমি বুঝলাম কেন কর্নেল আমাকে গাড়িতে বসে থাকতে বলে গেলেন। কর্নেল ফিরলেন মিনিট 10 পরে।
ততক্ষণে ভিড় একটু সচল হয়েছে। বললেন, শোনো জয়ন্ত, আমাদের একবার মিসেস ব্যানার্জির বাড়ি যেতে হবে, জ্যামের জন্য একটু দেরি হবে, কিন্তু উপায় কি বলো? সাবধানে আমি ড্রাইভ করছিলাম। সদ্য কিছুদিন আগে গাড়ির বডি আমি পালিশ করেছি। ঠেলা বোঝাই লম্বা লম্বা লোহার লড যেভাবে পাশ কাটানোর চেষ্টা করছে, তা একটু গাড়িতে লেগে গেলেই একগাদা টাকা খরচ হয়ে যাবে। বিরক্ত হয়ে আমি উঠলাম ক্রমশ। কর্নেল যেন সেটা টের পেয়ে বললেন, কলকাতার এই অংশটার সঙ্গে বড় বাজারের অলিগলির তুলনা করে তুমি দৈনিক সত্যসেবক পত্রিকায় একটা রিপোর্টস কিন্তু লিখতে পারো। এখানে কিন্তু সত্যি আর একটা বড় বাজার গজিয়ে উঠেছে। তোমার কেমন একটা অভিজ্ঞতা হলো দেখো জয়ন্ত, সেটা তুমি লিখতেও পারবে। আমি হেসে ফেলে বললাম, কি যে বলবো কর্নেল, সাংঘাতিক একটা অভিজ্ঞতা হলো। হ্যাঁ, সাংঘাতিক বটে। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, ট্রান্সপোর্ট কোম্পানির মালিক ভদ্রলোক বলছিলেন যে 3 বছর আগে ওই এরিয়ায় এত মানুষজন কিন্তু ছিল না, বস্তিও ছিল না অত, মোটামুটি একটা ফাঁকা জায়গা ছিল, তাই এখানে ট্রান্সপোর্ট কোম্পানির অফিস খুলেছিলেন। এখন অন্য কোথাও ওনারা সরে যাওয়ার চেষ্টা করছেন। আচ্ছা কর্নেল, ববের মোটরসাইকেলের কোনো হদিশ পেলেন? জয়ন্ত, পেয়েছি। মালিকের এক ছেলের নাম হচ্ছে সেলিম আক্তার। বব নাকি তার জিগরি দোস্ত। মাঝে মাঝে সেলিম তার মোটরসাইকেল ববকে ব্যবহার করতে দিত। তো গতকাল বিকেলেও দিয়েছিল। তারপর থেকে ববের কোনো পাত্তাই নেই। গত রাতে ববের স্ত্রী, হ্যাঁ সবাই জানে সুসান ডাট্টা ববের স্ত্রী, তো সেলিম খোঁজ নিতে গেলে বলেছে যে কোনো কোনো রাতে বব রিপন স্ট্রিটে ওর আত্মীয়র বাড়িতে থাকে। সকালে সেলিম গোমস সাহেবের কাছে গিয়ে শুনল যে ববের স্ত্রী ভোরে বেরিয়েছে। এটা স্বাভাবিক। বেলা 10টা পর্যন্ত অপেক্ষা করে সেলিম গেছে রিপন স্ট্রিটে। আমি তার বাবাকে আমার নেম কার্ড দিয়ে এলাম। ববের খোঁজ পেল কিনা সেটা আমাকে যেন রিং করে জানায়। আচ্ছা, আপনি কি ভদ্রলোকের কাছে ববের খোঁজ করেছিলেন? সেটা আর বলতে জয়ন্ত, বললাম যে বব আমার কাছে টাকা ধার করে পালিয়ে বেড়াচ্ছে। সেলিমের বাবা জাভেদ সাহেব বললেন যে ববকে টাকা ধার দেওয়া আপনার উচিত হয়নি। তার ধারণা বব সাট্টা জুয়া টুয়া খেলে, সেলিম ওর পাল্লায় পড়েছে। কিন্তু আজকাল ছেলেরা জানোই তো, বাবাকে তো গ্রাহ্য করে না। কিন্তু আপনি তো আসল কথাটা বললেই পারতেন নাকি? কর্নেল আস্তে আস্তে বললেন, না আসলে ববের রিপন স্ট্রিটের ঠিকানাটা কিন্তু আমার দরকার। মিসেস ব্যানার্জির বাড়ির গেটের কাছে এসে আমি হর্ন বাজালাম। বদ্রীনাথ দৌড়ে এসে গেট খুলে দিল। কর্নেলকে বলল, মেম সাহেব অফিসে আছেন স্যার, আপনি চলে গেলেন তো তার একটু পরে তো মেম সাহেবই চলে গেলেন। কর্নেল বললেন, আচ্ছা বদ্রি, তোমরা কি বাগানে বা পাঁচিলে রক্তের ছাপগুলো ধুয়ে ফেলেছো? হ্যাঁ হুজুর, মেম সাহেব তো বলছিলেন তো ধুয়ে সাফা করে দিতে, তো আমি আর সুরেন সব মিলে সাফা করে দিয়েছি। তা তোমরা ওখানে কোনো চাবি কুড়িয়ে পাওনি? বদ্রি অবাক হয়ে বলল, না হুজুর, ওসব তো কিছু পাই নাই। একটা চাবি ওখানে কোথাও একটা পড়ে তো থাকা উচিত ছিল, বলে কর্নেল গাড়ি থেকে নামলেন। আচ্ছা জয়ন্ত, একটু বসো তো, আমি এক্ষুনি আসছি। কর্নেল বদ্রির সঙ্গে প্রাঙ্গণের ছোট্ট বাগানে ঢুকে গেলেন। অ্যালসেশিয়ান কুকুরটার গর্জন শোনা যাচ্ছিল। সুরেনেরও সাড়া পেলাম। তারপর দোতলার ব্যালকনি থেকে মালতীকে দেখা গেল। মালতী বলল, কি হয়েছে বদ্রি? সুরেনের গলা নিচ থেকে শোনা গেল। সে বলল, কর্নেল সাহেব গত রাতে এখানে চাবি ফেলে গেছেন। মালতী অদৃশ্য হলো। আমি ভেবে পেলাম না কর্নেল ওখানে চাবি ফেলে গেলেন কি করে। ওই ধরনের ভুল তার কখনো হয় না। তাছাড়া চাবি টাবি ওর পকেটে থাকার কথা। ওখানে গত রাতে চাবি বের করেছিলেন কেন? চাবিটাই বা কিসের চাবি? প্রায় আধ ঘন্টা পরে কর্নেল ফিরে এলেন। তার পিছনে সুরেন এবং বদ্রি ছিল।
দুজনের মুখে স্বস্তির নিঃশব্দ হাসি। কর্নেল গাড়িতে ঢুকে বললেন, গাড়ি থেকে চাবিটা পড়ে গেছিল আসলে ঘাসের ওপরে, চলো বাড়ি ফেরা যাক, বেশ খিদে পেয়েছে। গাড়ি চালাতে চালাতে আমি বললাম, আপনি কাল ওখানে চাবি কি করে ফেলে গেলেন কর্নেল? না, আমি নয়, হতভাগ্য ববই চাবিটা ওখানে ফেলেছিল। বব? মানে ওটা ববের চাবি? কর্নেল একটু পরে বললেন, দেখো জয়ন্ত, গোমস সাহেবের কথা শুনে তোমার কিন্তু বোঝা উচিত ছিল যে ববের কাছে সুসান ওরফে সুদেষ্ণার ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি থাকতো। অন্তিম মুহূর্তে বেচারা ঘড়ি এবং চাবি দুটোই মিসেস ব্যানার্জির হাতে তুলে দিতে চেয়েছিল। মিসেস ব্যানার্জি ঘড়িটা নিয়েছিলেন, কিন্তু চাবিটা ববের হাত থেকে ছিটকে পড়েছিল। কর্নেলের অ্যাপার্টমেন্টের দরজা খুলে দিয়ে ষষ্ঠীচরণ বলল, বাবা মশাই, হালদার মশাই ফোন করেছিলেন। তারপর কি যেন নাম ওই মেয়ে ছেলে, বাবা মশাই নামটা কি বলল? কর্নেল যথারীতি চোখ কটমটিয়ে বললেন, মিসেস ব্যানার্জি। আগে বাবা মশাই, পেটে আসছিল, মুখে তো আসছিল না। তোর দাদাবাবুকে নেমন্তন্ন কর। ষষ্ঠী হাসল, কড়াই আছে, সব রেডি। আমি বললাম, কর্নেল, নেমন্তন্ন না হয় খাওয়া গেল, কিন্তু আজ অফিসে কিন্তু যেতেই হবে। কর্নেল ষড়যন্ত্র সংকুল কণ্ঠে বললেন, জয়ন্ত, ফোন করে জানিয়ে দাও, একটা দুর্দান্ত স্টোরির জন্যে তুমি জাল লড়িয়ে দিয়েছো। আর ডার্লিং, আমরা এবার একটা প্রচণ্ড নাটকীয় অবস্থার মুখোমুখি কিন্তু এসে গেছি। এখন প্রতিটা মুহূর্তে চমক, শুধু চমক। উনি টুপি খুলে রেখে টাকে হাত বুলিয়ে টেলিফোনের দিকে হাত বাড়ালেন, তারপর ডায়াল করতে শুরু করলেন। ডায়াল করার পর বললেন, হ্যাঁ, শ্রীলেখা এন্টারপ্রাইজ, আমি মিসেস শ্রীলেখা ব্যানার্জির সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলুন, কর্নেল নীলাদ্রি সরকার কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, ধরে আছি। হ্যাঁ হ্যাঁ, মিসেস ব্যানার্জি, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ঠিক এটাই আশঙ্কা করছিলাম। ও, ঠিক আছে, আপনি ঘড়িটা ওদের কথা মতো জায়গায় ঠিক সময় পাঠিয়ে দিন। না না, ঘড়িটা একটা প্রাণের চেয়ে মূল্যবান কিন্তু নয়। আমি বলছি, আপনি আপনার পিএকেই আগে বাঁচাবেন। কেন বলছি সেটা যথাসময়ে আমি জানাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। অনিশ রায় চিঠিটা আমার পরে দেখলেও চলবে। হ্যাঁ, অফিস থেকে কখন বেরোবেন? ও, ওকে, আমি তাহলে ওই কালকের মতো সন্ধ্যা 7টায় আপনার বাড়িতে যাব। উইশ ইউ গুড লাক। হ্যাঁ, ছাড়ছি। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতন গল্পটি এখানেই শেষ হলো। আবার কালকে নিয়ে আসবো এর পরবর্তী তথা শেষ অধ্যায়। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।